হ্যালো স্টুডেন্টস, আমরা আবার চলে এসেছি আমাদের সায়েন্স ক্লাস নিয়ে। তো আমাদের সায়েন্স ক্লাস স্পন্সর হচ্ছে কোন কোচিং সেন্টার দ্বারা? তো আমরা সকলেই জানি আমাদের সায়েন্স ক্লাসটা স্পন্সর হচ্ছে কিন্তু স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার দ্বারা। ঠিক আছে, তো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার তোমরা কোথায় পাবে? বালুরঘাটের হেড অফিস। এছাড়া অনলাইন প্রিপারেশন তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে। এছাড়া অফলাইন প্রিপারেশন নিতে হলে তোমাদের বালুরঘাট হেড অফিসে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো যোগাযোগ করবে কি করে স্টুডেন্টস? এখানে দেখো স্ক্রিনে দেওয়া আছে দুটো নাম্বার, এছাড়া ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে কি করে যোগাযোগ করতে হবে। এই নাম্বারগুলোতে ফোন বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। এছাড়া তোমরা যদি আমাদের কোচিং সম্বন্ধে আরো কোনো রকম ডিটেলস জানতে চাও, এগুলো এই স্ক্রিনে দেওয়া আছে এবং এই স্ক্রিনের এই টোটাল পিডিএফটা দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনের মধ্যে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আমাদের যে সায়েন্স ক্লাস শুরু হয়েছে সেটা কিন্তু আজকে পঞ্চম ক্লাস চলছে। তো এই যে আমাদের সায়েন্স ক্লাস, সেটা কোন কোন সাবজেক্টগুলোকে এবং কোন এই সায়েন্স সাবজেক্ট বলছি, কোন কোন এক্সামগুলোকে টার্গেট করছে দেখো। পঞ্চম ক্লাস আমাদের টার্গেট করছে এএনএম জিএনএম 2025। এছাড়া ডিফেন্স এবং রেলওয়ে তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই কোশ্চেনগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের প্রথম কোশ্চেন কি আছে দেখে নাও। ভরবেগের মাত্রীয় সংকেত কি? হ্যাঁ, ভরবেগের মাত্রীয় সংকেত কি? দেখো, ভরবেগের মাত্রীয় সংকেত এখানে দেওয়া আছে mL/T⁻⁻1। তো মাত্রীয় সংকেত বলতে যেটা বোঝায়, একই রকম ভাবে মাত্রা বলতেও কিন্তু সেম জিনিসকেই বোঝায়। তো এখানে দেখো, এম বলতে আমরা জানি ভরের মাত্রা, এল বলতে দৈর্ঘ্যের মাত্রা, টি বলতে সময়ের মাত্রা। দেখো, এইটাকে যদি আমরা ফলো করি না, এখান থেকে কিন্তু আমাদের ভরবেগের সংজ্ঞাও বেরিয়ে যাবে। ঠিক আছে, কি করে? টি যখন -1 আসে তাহলে এখানে সমীকরণটা কেমন দাঁড়াবে? mL/T। তো এম বলতে যদি ভর বোঝায় তাহলে একক ভর হচ্ছে, এল বলতে দূরত্ব বোঝাচ্ছে, টি বলতে সময় বোঝাচ্ছে। তাহলে একক সময়ে ভর এবং দূরত্বের গুণফলকে বলা হচ্ছে কি? ভরবেগ। ঠিক আছে, বা একক সময়ে একক ভরের কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে কি? ভরবেগ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। পাস্তুরাইজেশন পদ্ধতি কে আবিষ্কার করেন? পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন লুই পাস্তুর 1864 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো লুই পাস্তুর পাস্তুরাইজেশন যে পদ্ধতিটা আবিষ্কার করেছিল, সেই পদ্ধতিটা অ্যাকচুয়ালি কিসের জন্য আমাদের প্রয়োজন পড়ে? তো পাস্তুরাইজেশন যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে ব্যবহার করা হয় তরল জাতীয় খাদ্যকে জীবাণু মুক্ত করতে। তো এই ধরনের তরল জাতীয় খাদ্য কোনগুলি? তোমরা বলতে পারো ফলের রস বা দুধ। দুধের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য, কারণ দুধ যেগুলো আমরা প্যাকেটের দুধ কিনে খাই সেগুলোতে দেখবে লেখা থাকবে পাস্তুরাইজড। PASTURIZED, কারণ এই পাস্তুরাইজেশনের ফলে কি হয়, দুধটাকে অনেকদিন সংরক্ষণ করা যায় এবং এর মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া থাকে না বলে সন্ধান পদ্ধতি বা এর মধ্যে কোনো রকম পচন তৈরি হয় না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। কার্য ও শক্তির মাত্রীয় সংকেত কি বা মাত্রা কি? ঠিক আছে, আগে বলে দিলাম মাত্রা বা মাত্রীয় সংকেত কিন্তু সেম জিনিস। তো এখানে দেখো কার্য ও শক্তির, তাহলে কি বেরোচ্ছে এখান থেকে স্টুডেন্টস? যে কার্যর যা মাত্রা, শক্তিরও কিন্তু সেম মাত্রা। তো এখানে মাত্রা কি বলেছে? mL²T⁻2 তার মানে কি? ভর, দূরত্বের বর্গ, তার নিচে সময়ের বর্গ, এরকম যখন আসছে তখন কিন্তু কার্য এবং শক্তির মাত্রা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে দেখো, একক ভর দূরত্বের বর্গে আর সময়ের বর্গে, মানে একক সময়ের বর্গে একক ভরের কোনো একক সময়ের বর্গে একক দূরত্বের বর্গে যতখানি ভর প্রযুক্ত হয় সেটাকে বলা হয় কার্য, সেম একই রকম ভাবে শক্তি। সেটাই তো নাকি স্টুডেন্টস? আমরা যদি কার্য ও শক্তির সংজ্ঞা বিশ্লেষণ করি তাহলেও কিন্তু এটাই পাবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক।
নেক্সট কোশ্চেন কি রয়েছে স্টুডেন্টস, ডাব্লিউডাব্লিউএফ এর ফুল ফর্ম কি? তো ডাব্লিউডাব্লিউএফ এর ফুল ফর্ম কিন্তু কেউ আবার তোমরা রেসলিং ভেবে নেবে না, এটা মোস্টলি স্টুডেন্টসরা সবাই হয়তো জেনে থাকবে। ডাব্লিউডাব্লিউএফ বলতে কিন্তু আমরা রেসলিংটাকে ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউএফ এর ফুল ফর্ম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এটা 1986 সালে নতুন নামকরণ হয়েছিল। এবং এর মাধ্যমে এটা কি, ডাব্লিউডাব্লিউএফটা কি, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক এনজিও যারা নেচার বা প্রকৃতি বা যেগুলো আমাদের ফরেস্ট বা ফরেস্ট এরিয়ার মধ্যে যে সমস্ত জীব জন্তু আছে তাদের জন্য যারা কার্য করে থাকে তারা হচ্ছে ডাব্লিউডাব্লিউএফ। এটা কিন্তু খুব নামকরা একটা এনজিও স্টুডেন্টস, অবশ্যই এর নামটা মনে রাখতে হবে এবং ফুল ফর্মটাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 1 ক্যারেট সমান কত মিলিগ্রাম? তো আমরা প্রত্যেকেই জানি ক্যারেট কিন্তু ভরের একক। ঠিক আছে, ভরের একক হচ্ছে ক্যারেট। এবং ক্যারেটটাকে কোন 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 ধরনের জিনিস মাপার জন্য ব্যবহৃত হয়? তো কি মূল্যবান ধাতু, এছাড়া হীরক, এই ধরনের পদার্থ বা জেমস্টোন যেগুলো হয় সেগুলোকে মাপার জন্য কিন্তু ক্যারেট ব্যবহার করা হয়। তো 1 ক্যারেট বলতে কি বোঝায়? 200 মিলিগ্রাম। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখতে হবে স্টুডেন্টস। যদি বলা হয় কোথাও যে 24 ক্যারেট বলতে কি বোঝো বা 24 ক্যারেট সমান কত গ্রাম বা মিলিগ্রাম, তখন কিন্তু এই ক্যালকুলেশনটা করলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলে? একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ, কিন্তু আমরা তো জানি একটা কোষের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে, তাই তো? কিন্তু কিছু কিছু উদ্ভিদ কোষের ক্ষেত্রে হয়, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু এটা সচরাচর দেখা যায় না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদ কোষের মধ্যে কোষ বিভাজন ছাড়াই অনেকগুলি নিউক্লিয়াস একসঙ্গে থাকতে দেখা যায়, এবং সেই অবস্থায় এই ধরনের কোষগুলিকে বলা হয় কি? সিনোসাইট। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। তো স্টুডেন্টস, তোমরা যারা যারা আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে চাইছো বা আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের মনে হচ্ছে তোমাদের পড়াশোনার মধ্যে ভ্যালু অ্যাড হচ্ছে, তারা অবশ্যই আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতে পারো, সেগুলো কিন্তু অলরেডি চলছে। তো সেই অনলাইন ক্লাসগুলো তোমরা নিবে কি করে? তার জন্য তোমাদেরকে যোগাযোগ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ডেসক্রিপশন বক্সে গেলে পরে তোমরা চেক আউট করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন যন্ত্রে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয়? তো যন্ত্রটার নাম হচ্ছে ল্যাক্টোমিটার। এবার দুধের অবিশুদ্ধতা বলতে আমরা কি বুঝি? দুধের মধ্যে জল মেশানো, তাই তো? তো দুধের মধ্যে জল মেশানো থাকলে এই ল্যাক্টোমিটারের সাহায্যে কিন্তু সেটা ধরে নেওয়া যাবে। এবং ল্যাক্টোমিটার কিভাবে কাজ করে সেটা যদি তোমরা জানতে চাও, এবং আরো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়ানো হচ্ছে এগুলোর যদি তোমরা এলাবোরেশন বা ডিটেলস জানতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে এই কোশ্চেনটা স্যার আমাদের দরকার, আমি পরবর্তী ক্লাসে জানিয়ে দেব শেষের দিকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ কত? খালি চোখে দেখা যায়, মূলত আমরা কি জানি যে কোষ কিন্তু একটা আণুবীক্ষণিক বস্তু হয়ে থাকে, যেটাকে দেখতে গেলে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে, তাই তো? এবং এই অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কি কোষ দেখা যায় না? অবশ্যই দেখা যায়। পৃথিবীতে এমন অনেক কোষ আছে যেগুলো আমরা খালি চোখেও দেখতে পাই। তো এই মিনিমাম কত সাইজ থাকলে পরে সেই কোষটাকে আমরা চোখে দেখতে পাবো? সেটা হচ্ছে 100 মাইক্রন। ইভেন 10 বা 12 সেমি সাইজের কোষও কিন্তু আমরা দেখতে পাই। স্টুডেন্ট, সেই কোষগুলো কি সেটা জানতে হলে তোমাদের কমেন্ট করতে হবে। এবং তোমরা যদি এটাও জানতে চাও যে মাইক্রন 100 মাইক্রন সমান কত সেমি বা মিমি বা মিটার, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। আমি কিন্তু পরের ক্লাসে শেষে অবশ্যই এলাবোরেট করে দেব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যখন একটি লিফট নিচের দিকে ত্বরান্বিত হয় তখন আপাত ওজনের কি পরিবর্তন হবে? স্টুডেন্টস, এখানে কি বলছে আপাত ওজন মানে কি? আপাত দৃষ্টিতে যে ওজন, মানে সেটা সঠিক নাও হতে পারে, সেটা ভুলও হতে পারে। ঠিক আছে, তো কি হচ্ছে, একটা লিফট নিচের দিকে ত্বরান্বিত হচ্ছে। ত্বরান্বিত মানে কি? ত্বরণ। ত্বরণ আছে দেখো কথাটার মধ্যে, তো ত্বরণ কি? বেগ বৃদ্ধিকে বলা হয় ত্বরণ, কিন্তু নিচের দিকে ত্বরান্বিত হচ্ছে তার মানে কি নিচের দিকে তার বেগ বাড়ছে। তো একটা লিফটের যখন নিচের দিকে বেগ বাড়বে তখন এই লিফটের মধ্যে থাকা বস্তুটি কি? হালকা ফিল করবে, ওজন কম ফিল করবে। তো উত্তর কি আছে দেখো, আপাত ওজন প্রকৃত ওজনের থেকে কম হবে। সেটাই তো নাকি? চলো নেক্সট কোশ্চেন দেখো,
ক্রোমোজোম কি দ্বারা গঠিত হয়? স্টুডেন্টস, জীবন বিজ্ঞানের এটা একটা অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্রোমোজোম প্রথমে যেটা থাকছে সেটা ক্রোমোজোম। ক্রোমোজোমের কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আমরা পরীক্ষাতে আসতে দেখেছি। তো এখানে যেটা আমাদের পার্টিকুলার কোশ্চেন আছে সেটা কি, ক্রোমোজোম কি দ্বারা গঠিত, মানে ক্রোমোজোম যেটা থাকে নিউক্লিয়াসের মধ্যে সেটা কি দ্বারা গঠিত হয়। এবার তোমাদেরকে বলে দেই, ক্রোমোজোম যদি উত্তর যদি থাকে ডিএনএ, সেটাও কিন্তু সম্ভব, কারণ ক্রোমোজোমের মধ্যে কিন্তু ডিএনএ থাকে। কিন্তু উত্তর প্রশ্ন যদি বলে ক্রোমোজোম কি ডিএনএ দ্বারা গঠিত, এটা কিন্তু হবে না। উত্তর হবে নিউক্লিয় প্রোটিন দ্বারা, কারণ ক্রোমোজোম ডিএনএ দ্বারা গঠিত নয়, ক্রোমোজোমের একটা অংশ হচ্ছে ডিএনএ। ঠিক আছে, যদি বলে ডিএনএ কোথায় পাওয়া যায়, অবশ্যই উত্তর হবে স্টুডেন্টস ক্রোমোজোম। ঠিক আছে, তো ক্রোমোজোম কি দ্বারা গঠিত বলছে, নিউক্লিয় প্রোটিন দ্বারা। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটিন থাকে সেই ধরনের প্রোটিন দ্বারা গঠিত হয় হচ্ছে ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন দেখো, বেগ পরিবর্তনের হারকে কি বলে? প্রথমে তখনই একটু আগেই দেখলাম স্টুডেন্টস একটা কোশ্চেন, যে লিফট নিচের দিকে ত্বরান্বিত হলে, তাই তো। তো বেগ পরিবর্তনের হারকে বলা হচ্ছে, এখানে উত্তর দেওয়া আছে ত্বরণ, একই সঙ্গে কিন্তু মন্দনও হবে। কারণ বেগ যখন বৃদ্ধি হচ্ছে তখন বলা হয় ত্বরণ, আর বেগ যখন হ্রাস পাচ্ছে তখন বলা হয় কিন্তু মন্দন। মানে ওই লিফটটাই যদি ধীরে ধীরে স্পিডটা কমতে থাকে, নিচের দিকে হোক বা উপরের দিকে হোক, স্পিডটা যদি কমতে থাকে তাহলে কিন্তু তাকে মন্দন বলা হবে। এবার যদি ওখানে প্রশ্নটা এরকম থাকতো যে নিচের দিকে মন্দীভূত হচ্ছে, তাহলে কি হবে, আপাত ওজন কিন্তু সেক্ষেত্রে ওই বস্তুর বৃদ্ধি মনে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, অস্থি মজ্জার রক্তকণিকা উৎপাদনকারী কোষের ক্যান্সারকে কি বলে? অস্থি মজ্জা মানে ব্লাড, বোন ম্যারো। বোন ম্যারো স্টুডেন্টস এটা কিন্তু জেনে রাখবে, বোন ম্যারো বাংলাতেও কিন্তু দেওয়া থাকে যে বোন ম্যারো রক্ত উৎপাদনকারী কোষের ক্যান্সারকে কি বলে, এই ধরনের কিন্তু হতে পারে। তো বোন ম্যারো হচ্ছে অস্থিমজ্জার ইংলিশ। ঠিক আছে, তো বোন ম্যারোর মধ্যে কি হচ্ছে দেখো, রক্ত কণিকা উৎপাদনকারী। তো বোন ম্যারো থেকে রক্তের কোন কণিকাটা উৎপাদন হয়, সেটা হচ্ছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। তো ডাব্লিউবিসি উৎপাদনকারী কোষের ক্যান্সারকে কি বলে? তো ডাব্লিউবিসি যে কোষ থেকে উৎপাদন হচ্ছে সেই কোষের ক্যান্সারকে কি বলা হয় না, উত্তর হবে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, লিউকেমিয়ার বাংলা কিন্তু ব্লাড ক্যান্সার। ঠিক আছে, কেন এটা ব্লাড ক্যান্সার বলা হয়ে থাকে, এক্ষেত্রে কোনো ব্যক্তির দেহে ডাব্লিউবিসি এর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর ফলে কি হয়, এর ফলে শরীর বুঝতে পারে না কি করবে। ঠিক আছে, তখন কিন্তু এটাকে, এই ধরনের পরিস্থিতিকে কিন্তু ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। স্টুডেন্টস যারা যারা তোমরা এই আমাদের ক্লাসগুলো দেখছো, তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, তোমার মতো যারা তোমার বন্ধুরা প্রিপারেশন নিচ্ছে এবং তোমার যদি মনে হয় যে এই ক্লাসগুলো থেকে তাদের উপকার হবে, অবশ্যই তাদের সঙ্গে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই লাইক করে আমাদের আমাদের উৎসাহ বাড়াবে যাতে করে আমরা এই ধরনের আরো ক্লাস আনতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, কার্যের মাত্রা কি? এটা অলরেডি হয়ে গেল, কার্য এবং শক্তির মাত্রা কিন্তু সেম। ঠিক আছে, এটা কোশ্চেনটা এখানে রিপিট হয়েছে, তবুও তোমাদের জানিয়ে রাখি, যখনই কার্যের মাত্রার কথা আসবে তখনই শক্তির কথা মাথায় আসবে, কারণ দুটো একই রকম জিনিস এবং এদের দুজনের মাত্রাও কিন্তু সেম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, জীব বিজ্ঞানের যে শাখায় ক্যান্সার নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? জীব বিজ্ঞানের অঙ্কোলজি শাখায়, অঙ্কোলজি, ONCH, অঙ্কোলজি, অঙ্কোলজি শাখায় ক্যান্সার নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তো ক্যান্সার যখনই কোশ্চেন আসবে স্টুডেন্টস মাথায় রাখতে হবে, ক্যান্সার নিয়ে পড়াশোনা করাকে কিন্তু অঙ্কোলজি বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, শক্তির রূপান্তর কাকে বলে? এখানে কি বলছে উত্তরে দেখো, এক রূপ থেকে অন্য রূপে শক্তি পরিবর্তনের প্রক্রিয়াকে শক্তির রূপান্তর বলে। খুবই ইজি, কি বলছে, শক্তির রূপান্তর কাকে বলে, তার মানে কি এক রূপ থেকে আরেক রূপে যাচ্ছে। তো শক্তির সৃষ্টিও হয় না, বিনাশও হয় না, কিন্তু শক্তি কি হয়, রূপান্তর ঘটে, তাই তো। এবার এই যে কি কি ধরনের রূপান্তর হতে পারে, যেমন আমরা জানি যে বিদ্যুৎ শক্তি যখন একটা বাল্বের মধ্যে যাচ্ছে সেখানে কিন্তু কিছুটা তাপ এবং কিছুটা আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক, আচ্ছা নেক্সট দেখো, ঘর্ষণের ফলে তাপ শক্তি উৎপাদন হচ্ছে, তাহলে কি যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি উৎপাদন হচ্ছে?
তাই তো? এবার তাপ শক্তি থেকে বাষ্প তৈরি করে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, তাহলে কি হচ্ছে এখানে তাপ থেকে আবার বিদ্যুৎ তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এই ধরনের অনেক রকম রূপান্তর তোমরা স্টুডেন্টস আমার ক্লাসে পেয়ে যাবে আগামীতে। এছাড়া তোমাদের যদি আরো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সেখানে কিন্তু ডিসকাস করিয়ে দেব। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ডিএনএ সংশ্লেষ ঘটে কোষ চক্রের যে দশায়। তো ডিএনএ তো স্টুডেন্টস আমাদের আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি তখন মানে যতটা পরিমাণ ছোটবেলায় ছিল ততটা পরিমাণ তো এখন মানে সেম তো নেই, তাই তো? কারণ কি, কোষ বেড়েছে আর কোষের মধ্যে থাকে ডিএনএ। কোষ যখন বেড়েছে, কোষের মধ্যে যখন ডিএনএ বেড়েছে, নিশ্চয়ই ওটার একটা প্রক্রিয়া আছে কোষটা বাড়ার। সেই যে প্রক্রিয়া সেটার মধ্যে থেকে ইন্টারফেজ দশার এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে, মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, পারমাণবিক বোমার বিস্ফোরণে বিধ্বংসী ধ্বংসলীলা সংগঠিত হয়, তাই তো? আমরা জানি হিরোশিমা নাগাসাকি, আমরা জানি আমেরিকার পারমাণবিক বোমা টেস্টিং, এছাড়া আরো বিভিন্ন জায়গায় যে সমস্ত টেস্টিং হয় সেই সমস্ত জায়গায় আমরা ভিডিওর আকারে যদি দেখে থাকি আমরা দেখব যে পারমাণবিক বোমা যেখানে বিস্ফোরণ ঘটে সেখানে কিন্তু বিধ্বংসী ধ্বংসলীলা সংগঠিত হয়। এক্ষেত্রে যেহেতু পারমাণবিক বিস্ফোরণ হচ্ছে সেখানে কিন্তু পারমাণবিক শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তর ঘটছে। ধ্বংসলীলাটা কিন্তু পারমাণবিক শক্তি দিয়ে হয় না, ধ্বংসলীলাটা হয় পারমাণবিক শক্তির আরেকটা শক্তিতে রূপান্তর হওয়ার ফলে। সেই শক্তিটা কি, যান্ত্রিক শক্তি। হ্যাঁ, কেমন? যান্ত্রিক শক্তি। স্টুডেন্টস এগুলো মনে রাখতে হবে এবং বারবার করে এই ক্লাসগুলো দেখতে হবে যাতে তোমাদের এগুলো ঠিকঠাক ভাবে মনে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, টাইপ কি? আরে টাইপ বলতে তো কম্পিউটারের টাইপ কেও বোঝায়, কিন্তু আমরা এখানে আমরা কোশ্চেনগুলো দেখছি কি সায়েন্স ক্লাসে, তাই তো? তো সায়েন্স ক্লাসের মধ্যে টাইপটা আসে মেইনলি জীববিদ্যায়। জীববিদ্যায় টাইপ বলতে কি বোঝায় দেখো, একটা ট্যাক্সনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে টাইপ বলে। এবার ট্যাক্সন জিনিসটা আবার কি? তো ট্যাক্সন জিনিস হচ্ছে একটা নির্দিষ্ট জীবগোষ্ঠী, একটা নির্দিষ্ট জীবগোষ্ঠী। এবার আমি ধরে নিলাম গাছের মধ্যে যেগুলো বৃক্ষ জাতীয় গাছ, তো নতুন কোনো একটা যদি বৃক্ষ আবিষ্কার হয় তাহলে কি করা হবে, যে পূর্বের যে সমস্ত বৃক্ষ জাতীয় গাছের বৈশিষ্ট্যগুলি আমাদের জানা আছে সেই বৈশিষ্ট্যগুলির সঙ্গে নতুন জাতীয় যে বৃক্ষটা আবিষ্কার হবে সেটাকে মিলিয়ে দেখা হবে। তো সেক্ষেত্রে আগের বৃক্ষটাকে বলা হচ্ছে ট্যাক্সন এবং এবং এর যে বৈশিষ্ট্যগুলিকে সেগুলোকে বলা হচ্ছে টাইপ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। স্টুডেন্টস কোনো কোশ্চেন বুঝতে না পারলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই এলাবোরেট করে দেবো এবং চেষ্টা করবো যাতে তোমরা কোশ্চেনগুলোকে নিজের মনস্থকরণ করে নিতে পারো। কারণ দেখো সায়েন্স কিন্তু কখনোই মুখস্থ করার জিনিস নয়, কিছু কিছু ব্যতিক্রম আছে, তবে সায়েন্স যদি বুঝতে না পারো তাহলে কিন্তু হবে না। সায়েন্স যতটা বুঝবে তত কিন্তু ইজি হয়ে যাবে, এবং আমরা প্রত্যেকেই জানি কম্পিটিটিভ এক্সামস এর ক্ষেত্রে এবং যে এক্সাম গুলো এখানে আমরা কথা নিয়ে আলোচনা করছি সেগুলোতে কিন্তু সায়েন্স একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এর থেকে অনেকগুলো কোশ্চেন এসে থাকে। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, ভার বলতে কি বোঝো? ভার বা ওজন, ভারের আরেক নাম কি? ওজন। ভার বা ওজন বলতে কি বোঝো? তো উত্তর কি আছে দেখো, যে বল দ্বারা বস্তু তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ভার বলে। বোঝাতে পারলাম স্টুডেন্টস? যে বল দ্বারা বস্তু তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ভার বলে। একটা গোল বস্তু তার কেন্দ্রের দিকে তার চারিদিকের অংশটাকে আকর্ষণ করছে, এটাকে বলা হচ্ছে ভার। কিন্তু উত্তর এটা না। যে বল দ্বারা বস্তু তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এখানে উত্তরটা এরকমই হবে, মানে উত্তরের মিনিংটা এরকমই দাঁড়াবে, কোন একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করছে তাকে বলা হচ্ছে ভার। কারণ ভারের কিন্তু সবসময় একটা দিক থাকে, এটা কিন্তু কখনোই একটা স্কেলার রাশি নয়। ভার বা ওজন কিন্তু একটা ভেক্টর রাশি। তো দিক যখন থাকছে তখন সবসময় মানতে হবে যে কোনো একটা দিকে এসে যাচ্ছে। দেখো দিকে ঢুকে গেছে এখানে।
ঠিক আছে। আর ভার মাপা হয় কিসের মাধ্যমে? স্প্রিং তুলার মাধ্যমে। স্প্রিং তুলা, স্প্রিং তুলার মাধ্যমে কিন্তু ভারের পরিমাপ করা হয়। আচ্ছা স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন দেখো, 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবক্তা কে? 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, আমরা 5 রাজ্যের শ্রেণীবিন্যাস বলতে কি বুঝি স্টুডেন্টস? দেখো আমাদের পৃথিবীতে যে সমস্ত জীব গোষ্ঠী আছে তাকে কিন্তু অনেকভাবে ভাগ করা হয়েছে। প্রথমে প্রাণী এবং উদ্ভিদে ভাগ করা হলো, তারপরে প্রাণীকে আবার বিভিন্নভাবে ভাগ করা হলো। তো এইরকম ভাবে আবার 5 রাজ্যেও ভাগ করা হয়েছিল জীবকে। তাদের মধ্যে থেকে যেমন আমরা দেখতে পাবো অ্যানিম্যালিয়া, আছে, ফাঙ্গি আছে, তারপরে এইরকম বাকি 5টা আর 3টা বলতে পারছি না, তবে এরকম ভাবে 5টা টোটাল ভাগে ভাগ করা হয়েছিল, যেটার প্রবক্তা ছিলেন হুইটকার। ঠিক আছে, হুইটেকার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান কি? পৃষ্ঠটান মানে একটা টান বোঝাচ্ছে, কোনো একটা বল বোঝাচ্ছে। ঠিক আছে, তো উত্তর কি আছে দেখো, স্থির তরলের মুক্ত পৃষ্ঠে, মানে একটা লিকুইড তার যে প্রান্তটা খোলা, মানে একটা যে গ্লাসের মধ্যে আমি লিকুইড ধরি তাহলে এর উপরের প্রান্তটা খোলা। ঠিক আছে, যে ধর্মের কারণে টান টান পর্দার মতো আচরণ করে। তো আমরা একটা গ্লাসের মধ্যে যখন কোনো লিকুইডকে ঢালি, সেটা কিন্তু বেশিরভাগ লিকুইডের ক্ষেত্রেই একটা সমতল আকার ধারণ করে, তাই না? তো এই যে সমতল আকার ধারণ করে আর উপরটা একটা পর্দার মতো করে ফেলার আচরণ যে করে, তাকেই বলা হয় পৃষ্ঠটান। তাকেই বলা হয় পৃষ্ঠটান। তো এই পৃষ্ঠটান ধর্মের জন্যই কিন্তু স্টুডেন্টস বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। তো কোশ্চেন যদি এরকম থাকে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কোন তরলের কোন ধর্মের জন্য, সেটা কিন্তু উত্তর হবে পৃষ্ঠটান। কারণ তরল বৃষ্টি যখন আকাশ থেকে পড়ছে তখন কোনো পাত্রের মধ্যে নেই, কোনো পাত্রের মধ্যে যখন নেই তখন তার চারিদিকটা খোলা, এবং চারিদিকটা খোলা থাকার জন্য কি হয়, ও নিজেকে মাঝখানের দিকে টানার চেষ্টা করে এবং তার ফলে চারিদিকটা একটা গোলাকার আকৃতি ধারণ করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। একটি সম্পূর্ণ ভাইরাস কণাকে কি বলে? আমরা ভাইরাস নিয়ে এর আগেও পড়েছি স্টুডেন্টস, এর আগেও ক্লাসগুলোতে আমরা ভাইরাস নিয়ে অনেক কোশ্চেন দেখেছি। এই কোশ্চেনটা কিন্তু সত্যি অনেকটা গুরুত্বপূর্ণ, যে শুধু আরএনএ ঘটিত যদি ভাইরাস হয় ডবল স্ট্র্যান্ডের, শুধু যদি ওটার মধ্যে আরএনএ থাকে তাহলে তো ভাইরাস হচ্ছে না, নিশ্চয়ই তার মধ্যে আরো কোনো পদার্থ বা বস্তুর প্রয়োজন, তাই তো? তো যখন একটা আরএনএ এর মধ্যে সব রকমের বৈশিষ্ট্য এবং সব ধরনের জিনিস বর্তমান থাকবে, তখন সেটা সম্পূর্ণ ভাইরাস হচ্ছে। এবং এই সম্পূর্ণ ভাইরাস কণাকে কি বলা হয়? ভিরিয়ন। ভিরিয়ন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, গ্রিন হাউস এফেক্ট কি? বা গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায়? দেখো স্টুডেন্টস, অ্যান্সারটা ভালো করে বুঝলে পরে আমরা বুঝতে পারবো আসলে গ্রিন হাউস গ্যাসের ফলে কেমন করে উষ্ণায়ন বাড়ছে। গ্রিন হাউস ইফেক্টটা জানলেই তো উত্তর আছে। দেখো, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলি বেশি তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন বিকিরণের কিছু অংশকে শোষণ করে এবং বাকি অংশ ভূপৃষ্ঠে প্রতিফলিত করে দেয়। তাহলে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল কিছুটা গরম হয়ে ওঠে, এই ঘটনাকে গ্রিন হাউস এফেক্ট বলে। তো স্টুডেন্টস, গ্রিন হাউস গ্যাস এফেক্ট আমরা হয়তো ভাবতেই পারি যে খুবই খারাপ জিনিস, এর জন্য পৃথিবী দিনের পর দিন আরো উষ্ণতর হয়ে উঠছে, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবে স্টুডেন্টস, যদি গ্রিন হাউস এফেক্ট না থাকতো তাহলে কিন্তু পৃথিবী মানুষের বসবাসযোগ্য বা কোনো জীবের বসবাসযোগ্য থাকতো না, কারণ ভূপৃষ্ঠ কিন্তু সম্পূর্ণরূপে শীতল থাকতো। ঠিক আছে, তো গ্রিন হাউস গ্যাসগুলিতে কি হচ্ছে দেখো, বেশি তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন বিকিরণ, মানে বেশি তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন যে সমস্ত রশ্মিগুলো সূর্য থেকে আসে, যেমন আহ অবলোহিত রশ্মি বা অতিবেগুনি রশ্মি, এই ধরনের রশ্মিগুলো যখন পৃথিবীতে আসছে তখন কি হয়, পৃথিবী পৃষ্ঠ সেগুলোকে বিকিরণ করে আবার মহাশূন্যের দিকে ছেড়ে দেয়। কিন্তু আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলি রয়েছে, মিথেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, এগুলো কি করে, তার কিছুটা শোষণ করে এবং বাকিটা আবার পৃথিবীর দিকে কিন্তু ব্যাক করে পাঠিয়ে দেয়। এবং তার ফলে কি হয়, বায়ুমণ্ডল কিন্তু আরো উষ্ণ হয়ে ওঠে, ভূপৃষ্ঠ কিন্তু আরো উষ্ণ হয়ে ওঠে। এবং
এই যে ঘটনাটা ঘটে, এই যে বিকিরণের মাধ্যমে পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে, এই যে ঘটনাটা, এটাকেই কিন্তু বলা হয় গ্রিন হাউস এফেক্ট। তো স্টুডেন্টস, আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, গ্রিন হাউস এফেক্ট যখন পৃথিবীকে আরো উষ্ণতর করে তুলছে, বিশ্ব উষ্ণায়ন যখন সবার ঘরে ঘরে, অবশ্যই কিন্তু আমাদেরকে এটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, ডেঙ্গি রোগ কোন প্রাণী দ্বারা আক্রান্ত হয় এবং এর সংক্রমণ পদ্ধতি কি? ডেঙ্গি রোগ কোন প্রাণী দ্বারা আক্রান্ত হয় স্টুডেন্টস? এখানে কিন্তু বলাই যেতে পারতো ভাইরাস দ্বারা বা জীবাণু দ্বারা, একবার ডাইরেক্ট বলা আছে প্রাণী দ্বারা। আমরা প্রত্যেকেই জানি ভাইরাস বা জীবাণু প্রত্যেকটাই কিন্তু প্রাণীর মধ্যে পড়ে। ঠিক আছে, তো দেখো উত্তরে কি বলছে, ডেঙ্গি ভাইরাস। এটি এডিস মশার মাধ্যমে সংক্রমিত হয়। তার মানে কি, যদি বলা হয় ডেঙ্গি রোগ কোন প্রাণী দ্বারা আক্রান্ত হয়, প্রাণীটা হবে ডেঙ্গি ভাইরাস, এডিস মশা না। কিন্তু এর সংক্রমণ পদ্ধতি কি? এডিস মশা। এডিস মশার কামড়ের ফলে কিন্তু ডেঙ্গু হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। সরু চুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? স্টুডেন্টস, কোশ্চেনটা একটু ভুল আছে, এটা সরু চুল্লি না হয়ে সৌর চুল্লি হবে। সরু চুল্লি বলতে কিন্তু আমরা এখন অব্দি কিছু শুনিনি, মানে সরু চুল্লি বা চওড়া চুল্লি এরকম জাতীয় কিছু কিন্তু হয়ে থাকে না। অ্যাকচুয়ালি হতো কি, এটা সৌর চুল্লি, সরি সৌর চুল্লি। সৌর চুল্লি মানে কি, সূর্যের আলোর মাধ্যমে যেখানে রান্না বা কোনো জিনিসকে গরম করে সেই হিটটাকে ইউজ করা, এই ধরনের যে কাজগুলো হয়, সেটা হয় কি সৌর চুল্লির মাধ্যমে। তো সৌর চুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? সৌর চুল্লি যে জিনিসটাকে গরম করছে সেখানে কোন নীতিটা প্রযোজ্য হচ্ছে? তো সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের ফলে। গ্রিন হাউস এফেক্টের ফলে তো আমরা কি জানলাম, গ্রিন হাউস এফেক্টে কি হয় না, বায়ুমণ্ডলে উপস্থিত যে গ্রিন হাউস গ্যাসগুলি থাকে সেগুলি যে প্রতিফলিত যে বিকিরণ, প্রতিফলিত যে বিকিরণ, সেই বিকিরণ গুলোকে কিছুটা শোষণ করে, আবার কিছুটা কিন্তু পৃথিবীতে ব্যাক করে পাঠিয়ে দেয়। তো সেম জিনিস হয় কিন্তু সৌরচুল্লির ক্ষেত্রে। সৌরচুল্লিতে কি থাকে, একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণে সূর্যরশ্মি পড়ছে, পড়ার পরে ওখান থেকে যখন বিকিরণ হচ্ছে সেটা একটা বিন্দুতে মিলিত হয়, এবং এই বিন্দুতে যখন কোনো জিনিস রাখা হয় সেটা প্রচন্ড পরিমাণে উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক আছে, তাহলে সৌর চুল্লি কোন নীতির উপর ভিত্তি করছে? গ্রিন হাউস গ্যাসের নীতির উপর। ঠিক আছে, গ্রিন হাউস এফেক্টের উপর। নেক্সট কোশ্চেন দেখো, যক্ষা রোগের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়? যক্ষা রোগ মানে টিবি, কাশি, অনবরত মাসের পর মাস ধরে কন্টিনিউ যাদের কাশি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেই দেখা যায় বেশিরভাগই কিন্তু যক্ষা রোগে আক্রান্ত বা টিবি রোগে আক্রান্ত। তো এই যক্ষা রোগ বা টিবি রোগ ভালো করার জন্য কি ধরনের ভ্যাকসিন দেওয়া হয়? না, অ্যান্সার হচ্ছে বিসিজি। বিসিজির ফুল ফর্ম কি? ব্যাসিলাস ক্যালমেটে গুয়েরিন। দেখো এখানেই আসে বিসিজি ভ্যাকসিনের আবিষ্কর্তার নাম, সেটা কি? গুয়েরিন। তো গুয়েরিন কি করেছিল? বিসিজি আবিষ্কার করেছিল, এবং বিসিজিটা কি? যক্ষা বা টিবি রোগের কিন্তু প্রতিষেধক। নেক্সট কোশ্চেন দেখো স্টুডেন্টস, ঢালাই লোহা বা পিতল যখন তরল থেকে কঠিনে পরিণত হয় তখন কি ঘটে? যখন ঢালাই লোহা বা পিতল তরল থেকে মানে উত্তপ্ত করার ফলে যখন এই ধরনের ধাতুগুলোকে তরলে পরিণত করা হয় এবং সেটাকে আবার জমানোর ফলে যখন কঠিন আকার দেওয়া হয় তখন কি ঘটে? না, উত্তর হচ্ছে আয়তন বাড়ে। মানে আমি যদি কিছু পরিমাণ ঢালাই লোহাকে বিগলিত করি সেটা কিন্তু তাহলে আয়তন কমছে, এবং তারপরে যখন আমি আবার সেটাকে ঢেলে ঠান্ডা করছি কোনো পাত্রে রেখে, সেখানে কিন্তু সেটা আবার আয়তনে বাড়ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো স্টুডেন্টস, দই প্রস্তুতিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? দই নিশ্চয়ই এমনি এমনি তৈরি হয় না, দই কেউ না কেউ তৈরি করছে, তাই তো? প্রত্যেকে আমরা জানি দই কিন্তু কেউ না কেউ তৈরি করছে স্টুডেন্টস, এমনি এমনি তৈরি হচ্ছে না কিন্তু। আর এমনি এমনি যেটা তৈরি হয়ে থাকে সেটাও কিন্তু সন্ধান প্রক্রিয়ার ফলে তৈরি হয়, এবং সেখানে কিছু ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে। তো দই প্রস্তুতিতে যে ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। তো আমরা যদি দুধের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস মিশিয়ে দিই সেটা কিন্তু দই পরিণত হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো,
গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য গাড়ির রেডিয়েটরে জল ব্যবহার করা হয় কেন? গাড়ির ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য গাড়ির রেডিয়েটরে জল ব্যবহার কেন করা হচ্ছে? নাকি জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হওয়ার জন্য আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে হট হট যে বালিশ ব্যবহার করা হয়, হট বেলুন যে ব্যবহার করা হয়, সেটার মধ্যে যে জল ব্যবহার করা হয় ব্যথা উপশমনাশক, সেটাতেও কিন্তু জল ব্যবহার করে। সেই একটাই কারণ, সেটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হওয়ার জন্য। নেক্সট কোশ্চেন দেখো, কোনটিকে উভচর উদ্ভিদ বলা হয়? তো উভচর উদ্ভিদ বলা হয় বায়োফাইটাকে। এটা এমন একটা উদ্ভিদ যেটা নিজের জনন প্রক্রিয়া চালানোর জন্য কিন্তু জল ব্যবহার করে থাকে। আসলে কিন্তু এটা এই উদ্ভিদ হয়ে থাকে মূলত মাটিতে, কিন্তু সে তার জনন প্রক্রিয়া চালানোর জন্য জল ব্যবহার করে থাকে। এর জলের মাধ্যমে এর শুক্রাণু পরিবহন হয় এবং সেখান থেকে ডিম্বাণুতে মিশে আবার নতুন উদ্ভিদের জন্ম হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমাদের যারা যারা এই ক্লাসের মধ্যে থেকে যে কোশ্চেন গুলো করানো হচ্ছে, সেই কোশ্চেন গুলোর আরো এলাবোরেশন চাইছো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তোমাদের আমি পরের ক্লাসে জানিয়ে দেবো। তো আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।